আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তো সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্লগ শুরু করার আগে কিছু কথা বলবো, বলে তারপরে হচ্ছে কাজের উদ্দেশ্যে যাব। তো আমাকে গতকাল একজনে কমেন্ট করছে। সে হচ্ছে মানে আমি এই বাসাটাকে আমার বাসা বলি। এইজন্য সে আমাকে কমেন্ট করছে যে, "এটা কি আপনার বাসা নাকি? আপনি খালি বারবার আপনার বাসা করেন। বলবেন এটা আমার কফিলের বাসা।" ঠিক আছে? তো আমি মানে কি বলবো? একটা জায়গাতে আমি এতদিন ধরে আছি। এখন এটাকে আমি আমার বাসা মনে করব না তো কি? কার বাসা মনে করব? মানে আমি জানি না যে আসলে কি বলা উচিত। ঠিক আছে? তো আমার বাসাই তো আমি বলব, তাই না? এমন তো না যে আমার বাসা আমি হচ্ছি এই বাড়ি আমি আমার বাসা বলছি দেখা তো এই বাড়িটা পুরাই আমার হয়ে গেছে। শুনেন, আপনাদের মন মানসিকতা এত হচ্ছে খারাপ কেন আমি বুঝি না। অন্যের বাসাকে কি নিজের বাসা মনে করে না? একটা মেয়ে যখন বিয়ে হইয়া যখন নতুন শ্বশুরবাড়িতে যায় সে কিন্তু অন্যের বাড়িতেই যায়। গিয়া তো থাকতে, থাকতে কিন্তু সে নিজের বাড়ি মনে করে। তো অন্যের বাসাটাকে একসময় তার নিজের বাড়ি হয়ে যায়। তো যেহেতু আমি এখানে অনেকদিন আছি তো আমি তো নিজের বাসাই মনে করি, তাই না? তো এখানে বললে নিজে মানে আমার বাসা মানে বললে মানে দোষের কি আমি বুঝলাম না। তারপরে আবার উনি আমাকে হচ্ছে লিখছে যে সে আমি এখানে মানে আমি বলি যে আমি ১০ বছর ধরে আছি। তো উনি বলতেছে যে, "আপনি এখানে ১০ বছর ধরে আছেন, মানে এটার প্রমাণ কি?" এখন ওনাকে আমার পাসপোর্টগুলো এখানে শো করে তারপর প্রমাণ দিতে হবে যে আসলে আমি এখানে কত বছর ধরে আছি, আমার কয়টা ভিসা এখানে লাগানো আছে। ঠিক আছে? উনি তো আমার মনে করেন আত্মীয়স্বজন লাগে। এখন উনারে আমার এখানে এসে প্রুফ দিতে হবে যে আসলে আমি এখানে ১০ বছর ধরে আছি কিনা। তো যাই হোক, তারপরে আবার উনি এটাও লিখছে যে আমি যেহেতু এখানে ১০ বছর ধরে আছি তাহলে আমার বয়স মনে হয় অনেক হয়ে গেছে। ঠিক আছে? তো আমি আবার ওনাকে রিপ্লাই করছি, "হ্যাঁ আপু, আমার বয়স ৫৫।" ঠিক আছে? তো আপনাকে আমি কথার উত্তরগুলা দিচ্ছি। আমি যখন এখানে আসছি তখন আমার পাসপোর্টের বয়স হয় নাই। ঠিক আছে? আমি পাসপোর্ট বানাবো। তো আমার ওইখানে বয়স বেশি দিয়ে বানাইতে হইছে। বুঝছেন? তো আমার পাসপোর্টে যে বয়স আছে সেটা অনেক বেশি দেওয়া মানে বয়স বেশি দিয়ে বানানো হইছে। মানে দালাল যিনি তিনিই মানে ইচ্ছাকৃতভাবে বয়স বেশি দিয়ে পাসপোর্ট বানাইছে। নইলে পাসপোর্টে যদি বয়স কম উল্লেখ থাকে তাহলে বিদেশে ওই সময়টাতে আসা যাইত না। ঠিক আছে? অনেক সমস্যা হইতো। এজন্য সে আমার যে জন্ম নিবন্ধন কাগজ রিয়েলটা আছে সেটা দিয়ে সে পাসপোর্ট বানায় নাই। সে মানে কাজের উদ্দেশ্যে আসলে বয়স বেশি দেখে করতে হবে। নাহলে আরবিরা মনে করে যে বয়স কম ছোট কাজ করতে পারবে না। এর জন্য তারা নিতে চায় না। ঠিক আছে? কারণ তারা পাসপোর্ট দেখে মানুষ সিলেক্ট করে। তো সেক্ষেত্রে আমার বয়সটা বেশি দেওয়া হইছে। এখন আপনি যেভাবে কমেন্ট করছেন মনে হইতাছে কি যে আমি বুড়ি হয়ে গেছি গা। আচ্ছা যাই হোক, আপনার চোখে যদি আমি বুড়ি হয়ে যাই, আমার বয়স বেশি হয়ে যায়, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি হচ্ছে করতে পারেন। যা খুশি তাই মনে করেন। আরেকটা কথা বলি। আমার এই বাসায় আমার কফিলে যে বাজার-বুজার করে, বাজার-বুজার করলে মাছ, মাংস যাই আনে, উনাকে আমি যদি জিজ্ঞাসা করি যে কয় পিস করে রাখবো, কারণ এইসবের দায়িত্ব আমার ম্যাডামের, এসব জানে না। ঠিক আছে? তো উনি আমাকে আইনা দেয় আমার কফিলে, ম্যাডামের রান্নাঘরেও কেউ মারে না। ঠিক আছে? তো উনি আমাকে জিজ্ঞাসা করে না যে জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা যদি করি কয় পিস করে রাখবো, উনি বলে কি যে ইনতি তারতিব, মানে আমি যতটুকু মানে আমি সবসময় রাখি আমার মন মতো রাখতে বলে। ঠিক আছে? তারপরে কোনো কিছু যদি এদিক সেদিক হয় আমি যদি বলি তখন আমার আমাকে বলে যে এটা তুই এই বাসায় কতদিন ধরে আসোস? অনেকদিন ধরে আসোস না? তো এই বাসায় কোথায় কি হয় তুই ভালো জানোস। তুই তোর মতো করে কর। ঠিক আছে? তারা আমাকে আমার মতো করে ছেড়ে দেয়। তাহলে এখানে মানে আপনারা এত নেগেটিভ চিন্তাভাবনা করেন কেন লিগা? তাদের বাসা তারাই আমাকে আমার মতো করে ছেড়ে দেয়। আর আপনারা এসে কমেন্ট করেন যে আপনার বাসা করেন কেন? এটা আপনার কফিলের বাসা, এটা বলবেন। আমি আমার বাসায় বলব। আপনার কোনো সমস্যা আছে? আমার বাসায় আমি বলব। আজকে দুপুরে আমি মুরগির মাংস দিয়ে মারাক রান্না করব। তো মারাক মানে কি, ওই যে আমি সালোনা রান্না করি ওইটাই বলে মারাক। ওরা একেকবার একেক ধরনের নাম বলে। সালোনাও বলে আবার বলে যে মারাক। তো আমি আজকে নতুনভাবে আপনাদেরকে হচ্ছে সালোনাকে মারাক বলে মানে করতেছি, আপনারাও শিখে রাখেন। তো এখানে আমি ৩ টা হচ্ছে দেশি মুরগি বের করছি। গতকালকে আমার ম্যাডাম ৩ টা দেশি মুরগি নিয়ে আসছিল। এনে আমাকে দিয়ে বলছে যে এই ৩ টা মুরগি আগামীকাল দুপুরে রান্না করতে, তরকারিটা বেশি করে রান্না করতে, আর বিকেলের জন্য আর হচ্ছে দুপুরের জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সকালবেলায় মুরগিগুলা ৩ টা বের করে রাখছি। ছোট, ছোট দেশি মুরগি এরকমই হয়, ছোট, ছোট। তো আমি এখন ভালোমতো আগে ধুইয়া নিলাম। তারপরে এখন আমি কাইটা নিচ্ছি। ৪ পিস করে কাটতেছি, কারণ বেশি ছোট, ছোট করলে এই মাংস আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার বেশি হচ্ছে ছোট ভাল লাগবে না। এমনিতেই তো মুরগি ছোট, আরো ছোট করবো এজন্য আর করি নাই। তো এখানে আমি একটা মুরগি ৪ পিস করে কাটতেছি। আর হচ্ছে এখন আমি কাটার পরে ভালোমতো ধুয়ে নিব।
কারণ এই দেশি মুরগিটা একটু কেমন জানি গন্ধ গন্ধ আসে, এটা ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিতে হয়। তো আমি এখানে একটা লেবু দিয়ে তারপরে চিপড়ায় ভালো মতো মাছ যেভাবে খাচ্ছে ওইভাবে খাইছা মাইচা ধুইয়া তারপরে আমি চুলার মধ্যে মশলা তারপরে পানি এগুলো দিছি, বসাই দিছি, ওইখানে সিদ্ধ দিব আর কি। মানে আমি অনেকভাবেই এই মারাকটা রান্না করি। অনেক সময় সিদ্ধ করেও রান্না করি মুরগির মাংস, আবার অনেক সময় দেখা যাচ্ছে মুরগির মাংস মশলা থেকে কষাইয়া উঠাইয়া হচ্ছে কষাইয়া রান্না করি, তারপরে আবার মুরগির মাংস উঠাই তেলে ভাজি। তো এই একবার এক এক রকম করি। তো এই দেখেন আমি একটা লেবু এখানে আমি রস করে দিয়েছি, এখন 2 হাত দিয়ে কত কষলাইতেছি দেখেন। মাছ যেভাবে খাচ্ছে ওইভাবে খাচ্তেছি। এতে করে এই মুরগির গন্ধটা যে একটা কেমন যেন একটা বিশ্রী গন্ধ থাকে, ঠিক আছে? দেশি মুরগি তো তো ওই গন্ধটা থাকে না এই লেবু দিয়ে এরকম করে ধুইলে। চাইলে আমি ভিনেগার দিয়ে ধুইতে পারতাম, কিন্তু ভিনেগার দিয়ে ভাইরে ভাই আমি একবার করছি, কি করছি জানেন? আমার ম্যাডাম আমাকে গিলা এনে দিছিল। তো ওই গিলা আমি কি করছি হচ্ছে ভাবলাম যে ভালো মতো পরিষ্কার করি, ভিনেগার দিয়ে ধুইয়া তারপরে এটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো করছি আমি ভিনেগার দিয়া, বিশ্বাস করেন 2টা মিনিট আমি ভিজায় রাখছি, রাখার পরে দেখি সাদা ফ্যাটফ্যাটা হয়ে গেছে গার ওই গিলা। তারপরে যে রান্না করছি মানে গিলার কোনো ঘ্রাণই আমি পাই নাই। সত্যি কথা, আমি কি খাইতাছি আমি নিজেও জানি না। তারপর থেকে আমি ভিনেগার দিয়ে আর কিছু ধুই না, মাংস এগুলো আমি ধুই না। এই জন্য লেবু দিয়া এই যে কইরা খাইচা ধুইলাম ভালো হবে। এটাই ভালো। তো এখানে আমি হচ্ছে বেশি করে সবজি নিছি, যেহেতু আমি 2 বেলার জন্য রান্না করব। বেগুন নিছি হচ্ছে বড় একটা, তারপরে হচ্ছে গাজর, আলু, টমেটো, বড় ক্যাপসিকাম মরিচ এগুলো আমি নিছি। তো সুন্দর মতো আগে আমি করে নিতেছি, ছুইলা নিতেছি, সব কিছু ছুইলা তারপরে আনাম ধুইয়া নিব। আর এখানে পেঁয়াজ একটা বের করছিলাম কতগুলা। তো একটা পেঁয়াজ দেখি ভিতরে পচা, মানে উপরে দেখা যাচ্ছে ভালো, ভিতরে পচা। পেঁয়াজগুলা বাছতে হবে, কারণ কিছু কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে যে পচা গেলে ওইগুলার গন্ধ আবার অন্যগুলার সাথে ছড়াইয়া পরে সব নষ্ট হয়ে যাবে। তো এগুলা পেঁয়াজগুলো আমার বাছতে হবে। তো এক এক করে আমি সব সবজিগুলা ছুইলা নিতেছি। আলু অনেক পচে গেছে। আগে আগে কিন্তু আমি আলু ফ্রিজে রাখতাম, এখন আমার ফ্রিজে জায়গা না থাকার কারণে আমি আলুগুলা বাহিরে রাখছি। আবার অনেক আপুরাই কমেন্ট করছেন যে আলু ফ্রিজে রাখা উচিত না, আলু বাহিরে রাখবেন। তো এটা ভেবেও আমি আলু বাহিরে রাখছি। আলু দেখি খালি পচা জায়গা, কতগুলো আলু পচা গেছে, পরে ফালাই দিছি। অনেক গরম তো এখানে, এই ওমানে প্রচুর গরম। মনে করেন যে সবজি টবজি বাইরের একটু রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ফ্রিজে জায়গা না থাকার কারণেও বাহিরে রাখছি। তো এখানে আমি দেখেন সবজিগুলা সব আগে এরকম করে কাইটা নিলাম, এখন ভালো মতো আনামে ধুইয়া নিচ্ছি। আমি সবসময় সবজি কাটার আগে ধুইয়া নেই, কারণ সবজি কাইটা ধুইলে না ওই ভিটামিন নাকি থাকে না। এই জন্য এরকম আনাম আমি ধুইয়া নেই, এতে করে আমার ভিটামিন থাকে, এটা ভালো। এভাবে ধোয়ার সাজেস্ট করে যারা ডাক্তার, তারাও কিন্তু বলে যে সবসময় সবজি আনাম ধুইয়া নিতে। তো এই যে আনাম ধুইয়া নিচ্ছি, এখন আমি এগুলা কাইটা নিব। আর ওইদিকে আমি চুলার মধ্যে ভাত আর হচ্ছে মুরগির মাংস সিদ্ধ দিয়ে দিছি, ওইখানে ওগুলা সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি সবজিগুলা গুছাই নিব। গুছায় কাজ করলে না কাজ করতে সময় লাগে না, তো আমি গুছায় কাজ করি, এর জন্য আমার আজকে রান্না বান্না করতে সময় লাগে নাই। আর রান্নার মাঝখানে যদি ডাকে অন্য কাজের জন্য তখন বিরক্ত লাগে, আর তখন কাজ দেরি হয়ে যায়। তারপরে এই তো আমি সবজিগুলা আলুগুলা সুন্দর মতো কাইটা নিচ্ছি, এরকম করে গোল গোল করে কাটবো ছোট ছোট করে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আবার আমি এটাকে হচ্ছে বিকালে যে রান্না করব, রুটি দিয়া মিলে ফাত্তা বলে ওইটা বানাবো। তো ওইটা বানালে হচ্ছে এই সবজি একদম ওইটার সাথে রুটির সাথে গলে যাবে, মিলে যাবে, ওইটা ভালো লাগবে। এর জন্য এরকম ছোট ছোট করে কাটতেছি। আর সালোনার মারাকের মধ্যে এরকম করে সবজি কাটা হয়, এভাবে কাটলে ওরা এমনি করে খাইতেই পছন্দ করে। ভাত দিয়ে ওরা মিলাইয়া চেটকায় মেটকায় কেমনে খায়, তো ওইভাবে ওদের জন্য আর কি ভালো হয়। তো এখানে আমি সব কিছু কাইটা নিতেছি, মানে আমি এখানে সব কিছু কাইটা তারপরে আমি তরকারি এক চুলায় বসে দিব। আজকে আমি 3-4 চুলা একসাথে রান্না করব। এক চুলায় করে রান্না করলে সময় লাগে, এর জন্য একসাথে 3 চুলায় বসে দিব। এক চুলায় মুরগি সিদ্ধ হচ্ছে, আরেক চুলায় ভাত হচ্ছে, আরেক চুলায় তরকারিটা কাটা হইলে এটা সবজিগুলা কষাইতে বসাই দিব। তারপর আবার মুরগিগুলা ভাজতে হবে, সময় লাগবে। তো আমার এই যে
কাটা শেষ, গাজরও এখন আমি কাটতেছি। সকালবেলা আমার ম্যাডাম এখন হচ্ছে বাচ্চা আমার কাছে দিয়ে গোসল করে না, উনি ওনার মেয়েরা থাকাকালীনই গোসল করে, কারণ ওনার বাচ্চা শুধু ওর 2 বোনকে চিনে আর আমার ম্যাডামকে চিনে, আর কাউকে চিনে না, কারণ সারাক্ষণ ওদের সাথে থাকে, ওদেরকেই চিনে। ওর মানে আমার কফিলকেও ভালো মতো চিনে না ওই বাচ্চা। আমার কফিলে উনি হচ্ছে রাখলে কান্না করে। তো এতদিন তো উনি আমার কাছে রেখে যখন গোসল করতে গেছে কান্না করার পরে উনি ভাবতো হয়তো বা আমি কিছু করছি কিনা, এর জন্য এত কান্না করতেছে। কিন্তু ওই দিন আমার ম্যাডামের নামাজ পড়তে গিয়া তার মানে হাজবেন্ডের কাছে বাচ্চা রেখে নামাজ পড়তে গেছে, মানে এত কান্না কাটতেছে, বাচ্চা কানতে কানতে মনে করেন ডেকসি উঠে গেছে। ঠিক আছে, বাপেরও চিনে না, বাপের কাছেও থাকবো না। তখন বুঝতে পারছে যে আসলে ও খালি চিনে ওনাকে, মানে আমার ম্যাডামকে আর ওর 2 বোনকে। কারণ ছোট থেকে আমার ম্যাডাম ওর 2 বোনের কাছে রেখে এখানে ওখানে যাইতো। আর সারাদিন তো আমার ম্যাডামের সাথে ঘরের মধ্যে ঘরবন্দি থাকে, তো ওর মাকে আর বোনদেরকে চিনে, আর ওর বাপকেও চিনে না, আর আমাকে যে মাঝে মাঝে একটু দেয়, তো আমাকেও চিনে না। মানে 2 মিনিট ওরে আমি রাখতে পারি না, জানেন। সকালবেলা হচ্ছে যে দিয়ে ম্যাডাম নাস্তা করতেছে, মানে ঘুমাইছিল, ঘুমানোর রেখে নাস্তা করতেছে, তো ওই সময় নাস্তার মাঝখানে উঠে গেছে। উঠার পরে ম্যাডামে ওরে নিয়ে আমার ডাক দিছে, পরে আমি গেছি, কোলে নিছি। কোলে নেওয়ার পরে মনে করেন যে 2 মিনিটের মাথায় মানে চিৎকার পাইরা কান্না শুরু করছে, কেমনটা লাগে, মানে কোনো সমস্যা না, কিছুই না, আমি কিন্তু ওরে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছি যাতে কান্না না করে। তারপরে চিৎকার পাইরা কাঁদতেছে, ওই যে থাকবো না আমার কাছে। তারপরে সে ম্যাডামের নাস্তা বাদ দিয়া ওরে নিছে, ম্যাডামের কোলে গেছে আর ঠান্ডা। মানে মোট কথা ওই বাচ্চা খালি ওর মাকে চিনে আর ওর 2 বোনকে চিনে। তো এই জিনিসগুলা খুবই মানে একদমই ঠিক করে নাই আমার ম্যাডাম, যেহেতু উনি জব করবে। ঠিক আছে, ওনার আর 1 সপ্তাহ উনি বাসায় আছে, উনি ওনার জবে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে সবার কোলে দিয়ে বড় করা উচিত ছিল, যাতে করে সবার কাছেই থাকে। আর সবসময় যে মেয়েদের কাছে রাখবে তাও কিন্তু না। এই যে মেয়েদের এক্সাম, ওরা পড়াশোনায় ব্যস্ত থাকবে, সারা দিন রাত পড়বে। তো ওই সময় বাচ্চা ওনার কাছে ওদের কাছে রাখতে পারবে না। বাচ্চা ওদের কাছে রাখলে ওদের পড়াশোনার ক্ষতি হবে। যেহেতু এক্সাম, ওদের পুরা বই পড়ে কমপ্লিট করতে হয়। আবার হচ্ছে আমার ম্যাডামে হচ্ছে ডিউটি শুরু হলে তো ওনার প্রতিদিন এখানে ওখানে কাজের পারপাসে যেতে হয়। ঠিক আছে, বিকালবেলা বাসায় থেকে বের হয়, তাহলে সব সময় কি বাচ্চা কি টেনে টেনে বাইরে নিয়ে যাবে? তো ওনাদের উচিত ছিল আমার কাছে মাঝে মাঝে দেওয়া, যাতে করে আমার কাছে মাঝে মাঝে তারা যদি রেখে যায় তাহলে ও থাকে। ঠিক আছে, কিন্তু সেটা করে নাই। এখন আমি আমি তো ভাবতেছি যে 1 সপ্তাহ পর ম্যাডাম যখন ডিউটিতে যাবে, তো ওরে হচ্ছে বাচ্চাদের, ছোট বাচ্চা পালে না, ওইখানে হচ্ছে ডে কেয়ারে রেখে যাবে। ঠিক আছে, তো ওইখানে রাখলে তো এই বাচ্চা একটুও থাকবে না, ওই নতুন মানুষ দেখলে তো একটুও থাকবে না, কান্না করবে। তাহলে তো মানে কান্না তো যাও করে, এমন জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে, বুঝছেন, মনে হয় কি যে ওরে কেউ মাইরা একদম করে ফেলছে, বুঝছেন, এরকম জোরে জোরে চিল্লায় কান্দে। এখন ওর কান্না দেখে মানে যে যার কোলে থাকবে সেও ভয় পেয়ে যাবে, বুঝছেন, যে না জানি ওরে কেউ কিছু করছে এরকম। তো এটাই এখন হেরাও চিন্তায় আছে যে এই বাচ্চা ওই ডে কেয়ারে রাখলে ওইখানেও থাকবে কিনা, কারণ যে বাঁধক, মার আর বোনদের বাঁধক, তাদের ছাড়া কাউকে চিনে না, তাহলে ওইখানে কিভাবে থাকবে, এই চিন্তা এখন আমার ম্যাডামও আছে। তো আসলে একটা কথা কি, যে কোনো জিনিস, তার সন্তান তার কাছে মায়ায় আছে, মায়া লাগে, এটা স্বাভাবিক। তার সন্তান তার কাছে আদরের, এটাও স্বাভাবিক। কিন্তু সে যেহেতু একটা জব করে, তার এখানে সারাক্ষণ তার বাচ্চা নিয়ে বসে থাকা তার পক্ষে সম্ভব না। তো সেহেতু ওইভাবেই ঘরবন্দি করে মানুষ না করে সবার কাছে মিলেমিশে দিয়ে মানুষ করা উচিত ছিল, যাতে করে যখন যার কাছে রাখার প্রয়োজন তার কাছে রেখে সে কোথাও যেতে পারে। কিন্তু সে তো ওইভাবে করে নাই, বিশ্বাস করেন, সারাটাক্ষণ ঘরবন্দি অবস্থায় ওই এক ঘরের ভিতরে নিয়ে বসে থাকে। যাই হোক, আমি এগুলো নিয়ে আর কিছু বলি না, তাদের বাচ্চা, তারা যা খুশি করুক। কিন্তু সমস্যা হবে 1 সপ্তাহ পরে, আপনারা শুনতে পারবেন, আমি শেয়ার করবো তো আপনাদের সাথে। স্কুলে ওই ডে কেয়ারে যখন রেখে আসবে তখন দেখেন, আমি তো শুনবো।
যে কি করছে না করছে, ঠিক আছে? তখন আপনাদের সাথে শেয়ার করব না। আসলে সমস্যায় পড়বে পরে। তো যাই হোক, আমি এখানে মারাক মানে সালোনার মারাক বসায় দিছি। তারপরে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি মুরগির মাংসগুলো যে ভাজছি তেলে এগুলাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পরে বেশিক্ষণ কষাতে হবে না। কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমি যে মাংস যেই পানি দিয়ে সিদ্ধ করছি, হ্যাঁ? ওই পানিটাই মুরগির মাংসের ওই পানিটাই আমি এখন এই যে ঢাইলা দিয়া দিব এই তরকারির মধ্যে। এতে করে তরকারিটা ভালো লাগে খাইতে। আর দেখেন কত সুন্দর হয়েছে না রান্না? তো এখন আমি এই যে মুরগির মাংস সিদ্ধ পানি এখানে এই যে দিয়ে দিচ্ছি। আর পানিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমি 2 বেলার জন্য রান্না করতেছি, তাহলে আমাকে হচ্ছে বেশি করে ঝোল রাখতে হবে। দুপুরের জন্য আবার বিকালের জন্য। এই খাবারটা অনেক পছন্দ করে আমার ম্যাডামের মেয়েরা। তো যখনই আমি রান্না-বান্না করি, জিজ্ঞাসা যদি করি কি রান্না করব, তখন ওরা এই খাবারের কথাই বলবে। এক খাবার কি প্রতিদিন খাইতে ভাল লাগে বলেন? তারপরে এটার কথাই বলবে। এজন্য আমি জিগাই না মাঝে, মাঝে। তো যাই হোক, এই তো আমার রান্না করা শেষ। এখন আমি এখান থেকে অর্ধেক আলাদা ইসে বাইরে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।